ইসরায়েলের হামলায় গাজার 10% মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী। ঢাকায় ডাকসুতে শিবিরের জয়ে দিল্লির দুশ্চিন্তা। এবং লন্ডনে মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা আওয়ামী লীগের। দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার 10% মানুষ নিহত হয়েছেন বা আহত হয়েছেন। এই কথা স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনী প্রধানের দায়িত্বে ছিলেন হালেভি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ অন্যান্যের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে মার্চে তিনি পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে বলেন, গাজার 22 লাখ মানুষের 10%ই আহত বা নিহত হয়েছেন, যা 2 লাখের বেশি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের এই বক্তব্য বেশ উল্লেখযোগ্য, কারণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে সংখ্যা প্রকাশ করে থাকে এর সঙ্গে হালেভির তথ্যের মিল রয়েছে। যদিও দখলদার ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিহিত করে হতাহতের এ সংখ্যাকে সবসময় অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সত্যতা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী গাজায় এখন পর্যন্ত 64,718 জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 1,63,859 জন। ধ্বংসস্তূপের নিচে আরো কয়েক হাজার মানুষ আটকে থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি বলে আশঙ্কা করা হয়। শুক্রবারও ইসরায়েলিরা গাজায় 40 জনকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের ক্ষেত্রে যোদ্ধা ও বেসামরিকদের আলাদাভাবে ভাগ করে তথ্য দেয় না। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে নিহতদের 80%ই বেসামরিক মানুষ। এদিকে দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর এই সপ্তাহে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনকারী শেখ মোহাম্মদ সম্প্রতি যুক্তরাষ্ট্রে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার দোহায় হামাস নেতাদের এক বৈঠকে ইসরায়েলের বিমান হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা ও হামাসের 5 সদস্য নিহত হন। ওই বৈঠকে গাজার যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত এক চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভূমিধস বিজয়ে ভারতের নীতি নির্ধারকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সাফল্য কেবল ছাত্র রাজনীতিতেই নয়, মূলধারার রাজনীতিতেও জামাত ইসলামীকে পুনরুজ্জীবিত করার পথ খুলে দিতে পারে, যা ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে তারা মনে করছেন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক এক আলোচনায় স্পষ্ট সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যদি ক্ষমতায় এমন কোনো শক্তি আসে যারা ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে সতর্ক থাকা ছাড়া আমাদের উপায় নেই। শ্রিংলা জামাত ইসলামী প্রসঙ্গে বলেন, চিতা কখনো তার লক্ষ্য হারায় না, অর্থাৎ অতীতে যাদের কর্মকাণ্ড ভারতের জন্য শঙ্কার কারণ ছিল, ভবিষ্যতেও তাদের কাছ থেকে ইতিবাচক পরিবর্তনের আশা করা ভুল হবে। তিনি আরো বলেন, ক্ষমতায় যেই আসুক আমরা তার সঙ্গে কাজ করব, কিন্তু জামাত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি সেই কেউ আপনার স্বার্থবিরোধী কাজ করে তবে আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা শ্রিংলার বক্তব্য দিল্লির কূটনৈতিক মহলে তীব্র সাড়া ফেলেছে। অনেকেই মনে করেছেন জামাতের ছাত্র সংগঠনের এই বিজয় আসন্ন ফেব্রুয়ারি 2026 সালের সাধারণ নির্বাচনের প্রেক্ষাপট পাল্টে দিতে পারে। এদিকে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ নির্বাচনকে আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে আখ্যা দেন। থারুর প্রশ্ন তোলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামাত ইসলামীর সরকার গঠন দেখা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এই বিজয়ের প্রভাব
জাতীয় নির্বাচনে কতটুকু পড়বে? শশী থারুর লিখেছেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে শিবিরের জয় পাওয়া একটি সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলছে। আর যারা এই দুটি দলের উপর বিরক্ত, তারা জামাতের দিকে ঝুঁকছেন। থারুর আরও লেখেন, যারা জামাত ইসলামের দিকে ঝুঁকছে তাদের অধিকাংশই ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলাম বিশ্বাসী নয়। তবে জামাত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয়, যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। তিনি প্রশ্ন তুলে লেখেন, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কেমন প্রভাব পড়বে? নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশ জামাতের সংখ্যাগরিষ্ঠতার সরকারের মোকাবেলা করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা সহসভাপতি বা ভিপি, সাধারণ সম্পাদক জিএস এবং সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস সহ মোট 15টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে 9টিতেই জয়ী হয়েছেন। লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার 13 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। তবে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয়, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিম নিক্ষেপ করেছে। হাই কমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল 4টায় ইউনিভার্সিটি অব লন্ডন এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাই কমিশন যৌথভাবে আয়োজন করে অনুষ্ঠানটির। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময় অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের 18 জন কর্মী সুয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। অনুষ্ঠানে আসার সময় উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি। আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমান গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সুভাষ ক্যাম্পাস ত্যাগ করেন। পরে সেখানে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে এবং আরো কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটিতে ডিম নিক্ষেপ করে। যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল, পুলিশ তাদের সরিয়ে দেয়। উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা 7:30টায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাই কমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন।